মানবিকতা করতে গেলে যে ক্ষমতার প্রয়োজন হয় না, সেটাই কি গতকাল প্রমাণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছি আমি আপনাদেরকে জানাবো, বিস্তারিত বলবো। নমস্কার, আমি রয়েছি দীপ চ্যাটার্জি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন বেঙ্গল পালস উইথ দীপ। আর আজকের এপিসোডে আমরা দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে হারিয়ে গিয়েছেন, কিন্তু ক্ষমতা তার থেকে চলে গেলেও তিনি যে মানবিকতার থেকে দূরে সরে যাননি, সেটা গতকাল তার ফেসবুক লাইভের একটি অংশে বোঝা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ওই পার্ক স্ট্রিটে ফুটপাত কাণ্ডতে যারা এখন ভাইরাল হয়ে গিয়েছেন, সেই ছোট্ট শিশুটির দায়িত্ব, সেই পরিবারের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন যদি সেই পরিবারটি মনে করেন। তবে আমি শোনাবো আপনাদেরকে সেই বক্তব্য। পাশাপাশি কালীঘাট তৃণমূলের জন্য আরো একটি শুভ খবর লক্ষ্য করা গেল গতকাল, এবং বালিশপন্থীদের কার্যত যে কি ধরনের গেম প্ল্যান ছিল, কিভাবে ভুল বুঝিয়ে একাধিক বিধায়কদের বালিশপন্থী করা হয়েছিল, সেটাও গতকাল প্রকাশ্যে এলো। গতকাল তৃণমূল কংগ্রেসের একটি প্রেস মিট ছিল এবং সেখানে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বালিশপন্থী তৃণমূল কংগ্রেসের আরো এক বিধায়ক, যার নাম কাসেম সিদ্দিকী। এবং তিনি শুধু যোগদানই করলেন না, তিনি বিস্ফোরক অভিযোগ করলেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভুল ভাল কথা বলে বেশ কিছু বিধায়ককে ওই বালিশপন্থীদের সঙ্গে যুক্ত করা হয়েছিল। আর কালীঘাট তৃণমূলের এই সমস্ত খবর দেখার পরেই আমি আপনাদেরকে সোজা নিয়ে চলে যাব আজকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যে। গতকাল সন্ধ্যাবেলায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এমন একটি মন্তব্য করেছেন, যেটা নিয়ে রাজ্য রাজনীতিতে আবার বিতর্কের সৃষ্টি হয়েছে। কি সেই মন্তব্য? সেই মন্তব্যে শোনা যাচ্ছে যে তিনি রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে বাড়ি থেকে না বেরোতে হয় এমনটাই চেষ্টা করবেন বলতে শোনা যাচ্ছে। একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক শীর্ষকর্তা হওয়ার পরে এই ধরনের গণতন্ত্র বিরোধী কি কথা বলতে পারেন? এ নিয়েই রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে, চারিদিকে বিতর্ক। আমি আপনাদেরকে শোনাবো সেই বক্তব্য, আলোচনা করব সেই বিষয় নিয়ে। পাশাপাশি আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আরো একটি বক্তব্য শোনাবো, যেখানে তিনি সকলকে হুঁশিয়ারি দিয়েছেন যারা দেশ বিরোধী কার্যকলাপ করবেন তাদের উদ্দেশ্যে, যারা দেশ বিরোধী কাজ করবেন, যারা দেশ বিরোধী বক্তব্য দেবেন, সকলের এগেনস্টে তার পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এবং কোন রকম এফআইআর ওয়ারেন্ট কিচ্ছু লাগবে না, 1 বছর ডিটেন্ট করে রাখা যাবে। এই ধরনের মন্তব্য তিনি করেছেন। আর যখন তিনি এই ধরনের মন্তব্য করছেন, আমি আমার বুকের মধ্যে একটু আশা ফিরে পেলাম, কারণ আমি এই আজকের এপিসোডে বেশ কিছু মন্তব্য, বেশ কিছু ভিডিও দেখাবো, যেখানে পরিষ্কার অর্থে বোঝা যাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছু মানুষ কিন্তু খেলছেন। সেটা বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়াই হয়ে থাকুক, কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রতিবাদী টুম্পা থেকে সাহেব মন্ডল হয়ে থাকুক, সকলের বিষয়টি আমি আজকে আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। আর এই সমস্ত বিষয় দেখি আমি নিশ্চয়ই আশা রাখবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণাটি করেছেন, ঠিক সেইভাবেই আইন শৃঙ্খলা যাতে পশ্চিমবঙ্গে একেবারে বজায় থাকে, সেটারই তিনি ব্যবস্থা করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কিউআর কোডটি অতি অবশ্যই স্ক্যান করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন প্রথমেই আপনাদেরকে নিয়ে চলে যাই কালীঘাটের অন্দরমহলে, কারণ আপনারা তো সকলেই জানেন যে পার্ক স্ট্রিটের যে ফুটপাথটি রয়েছে, আর সেই ফুটপাতে ভাইরাল হওয়া গরিব পরিবার, সেটা নিয়ে বহুবার খবর পশ্চিমবঙ্গে গত দুদিন ধরে চলছে। আমিও আপনাদেরকে পরপর দুদিন এপিসোডে ওই খবরটি দেখিয়েছি। অগ্নিমিত্রা দেবী যেভাবে ব্যবহার করেছিলেন সেই পরিবারটির সঙ্গে, পরিবারটি কার্যত সকলেরই এখন সহানুভূতি পাচ্ছে। তাই আজকে আর বেশি ওই পরিবার নিয়ে কথা বলবো না, আজকে ওই পরিবারের দায়িত্ব নিতে চলা এমন একজন ভদ্রমহিলার কথা বলবো, যাকে আপনারা বিগত 15 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দেখেছেন। আর ক্ষমতা চলে যাওয়ার পরেও যে একটা মানুষের মানবিকতা যায়নি, সেটা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে পরিষ্কারভাবে ফুটে উঠলো, যখন তিনি কালকে 30 মিনিটের একটি লাইভ করেছেন। এই 30 মিনিটের লাইভে তিনি অনেক কিছুই কথা তুলে ধরেছেন, কিন্তু তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য কথা হচ্ছে পার্ক স্ট্রিটের ফুটপাতে ওই যে গরিব পরিবারটি ছিল, সেই গরিব পরিবারটি কিন্তু নজর কেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তিনি তার সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করলেন যে যদি পরিবারটি রাজি থাকে, সেই পরিবারের সেই বাচ্চার পূর্ণ দায়িত্ব তিনি এবং তার দলের যে কোনো সমর্থক নিতে প্রস্তুত রয়েছে। আমি আপনাদেরকে শোনাবো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। দেখুন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো।
গতকাল তার ফেসবুক লাইভ থেকে এসে উনি এই কথাটাই বলেছেন, উনি দায়িত্ব নিতে চান, ওনার কোনো সহকর্মীকে দিয়ে সেই পরিবারের দায়িত্ব উনি নেওয়াতে রাজি রয়েছেন যদি পরিবারটি রাজি থাকে। যদিও গতকাল সন্ধ্যেবেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খবর ভেসে ওঠার পরেই আজকে সকালবেলায় কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই পরিবারটির কাছে পৌঁছে গিয়ে বাচ্চাটিকে অনেক কিছু সরঞ্জাম দেওয়া হয়েছে, বাচ্চাটিকে অনেক কিছু গিফটসও দেওয়া হয়েছে। কিন্তু আজকের দিনে এই পরিবারটি যে মাইলেজটি পাচ্ছে, যে ফুটেজটি পাচ্ছে, সেটা তো নিশ্চয়ই ম্যাটারটি ঠান্ডা হয়ে গেলে পাবে না। পরিবারটিকে দেখারও কারোর না কারোর দায়িত্ব নিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যদি সামনে এগিয়ে এসে এই দায়িত্ব নিয়ে থাকে, সেটা তো সাধুবাদ জানানোরই একটা কাজ, এটা আমি মনে করি। অনেকে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন, এই ধরনের খবর তিনি ভাসিয়ে দিয়ে সেই পরিবারটির সঙ্গে থেকে রাজনীতি দেখানোর চেষ্টা করছেন। তবুও আমি বলবো যে রাজনীতি করার জন্যই যদি একটা গরিব পরিবারের একটা গরিব বাচ্চার ভবিষ্যতের দায়িত্ব কোনো রাজনীতিবিদ নিয়ে থাকে, সেটাকে তো বাহবা দিতেই হয়। এই দায়িত্বটা নিশ্চয়ই যদি অগ্নিমিত্রা দেবী নিয়ে থাকতেন, তবুও আমরা গুণগান গাইতাম রাজ্যের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পলের, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি রাজ্যে ক্ষমতায় থাকার পরেও সেই পরিবারটিকে হাঁটাও হাঁটাও বলে দূর দূর করলেন, কার্যত একটা ষাঁড় মেয়র মতো। কিন্তু রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতা থেকে সরে গিয়েছেন। আজ আর তিনি রাজনীতি থেকে ফিরে পাওয়ার কিছু নেই, তিনি সমস্ত কিছু রাজনীতি থেকে অর্জন করে নিয়েছেন। তবুও এই ভিডিওটি যে তার হৃদয়ের অন্দরমহলকে কাঁপিয়ে দিয়েছে, কাঁদিয়ে দিয়েছে, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে এবং তিনি পরিষ্কার অর্থে দায়িত্ব নিতে চাইলেন। এটাকেই সাধুবাদ না জানিয়ে অবশ্যই থাকা যায় না। আর আমি আবার বলবো, যদি এটা মমতা ব্যানার্জির রাজনীতি হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের যে 294টা বিধায়ক এই মুহূর্তে রয়েছে, তার মধ্যে 207টা ভারতীয় জনতা পার্টির বিধায়ক, তাহলে সকলেই এই ধরনের রাজনীতি একবার না একবার নিজের এলাকায় করে দেখুন। প্রত্যেকের এলাকায় ফুটপাত রয়েছে, আর ফুটপাতে কাউকে না কাউকে, কোনো না কোনো শিশুকে নিশ্চয়ই এই পশ্চিমবঙ্গের 294টা বিধায়ক পেয়ে যাবেন। প্রত্যেকটা বিধায়কের কাছে আমার আবেদন রইল যে রাজনীতি করার স্বার্থেই একটা না একটা বাচ্চার দায়িত্ব আগামী 5 বছরের জন্য আপনারা নিয়ে থাকুন এবং তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার কিংবা সেই শিশুটির যে পড়াশোনার খরচ রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করুন। এই ধরনের রাজনীতি যদি প্রত্যেকটা রাজনীতিবিদ করতে পারেন, তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ পাল্টে যাবে, এ কথা নিঃসন্দেহেই বলা যেতে পারে। এদিকে গতকালের প্রতিবেদনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাজ্যের সকল রাজনৈতিক দলই যখন পার্ক স্ট্রিটে পড়ে রয়েছেন এবং সেই পরিবারটিকে সহানুভূতি দেখানোর চেষ্টা করছেন, বা বিরোধীরা এটাকে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করার চেষ্টা করছেন, তখন রাজ্যের বিরোধী দলনেতা কোথায়? রাজ্যের বিরোধী দলনেতা, অস্থায়ী বিরোধী দলনেতা মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি সেই কালীঘাটের পেছনেই লেগে রয়েছেন। যদিও তিনি রাজ্যের অস্থায়ী বিরোধী দলনেতা, রাজ্য সরকারের সমস্ত বিষয় নিয়ে সমালোচনা করার তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু তিনি সেই কালীঘাট নিয়ে সমালোচনা করে যাচ্ছেন। কিন্তু যতই তিনি সমালোচনা করুন, গতকাল তার যে মুখোশ, সেই মুখোশটা তার শিবিরে থাকাই একজন বিধায়ক হঠাৎ করে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস হয়ে যাওয়ার পরে খুলে দিলেন এবং তিনি প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে কুণাল ঘোষকে পাশে নিয়ে বললেন যে আমাকে যখন ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়া হয়েছিল, সই করানো হয়েছিল, আমাকে ভুল বোঝানো হয়েছিল এবং আমাকে বলা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে থাকবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আজকে 3 মাস ধরে নেই। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন, আমিও সেখানেই ফিরে এসেছি, কারণ আমি একসময় বিধায়ক হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকেই ব্যবহার করে। এই কথাই গতকাল বললেন এক পীরজাদা, যার নাম কাশেম সিদ্দিকী, যিনি আমতলার তৃণমূল কংগ্রেসের বিধায়ক। দেখুন। আমাকে বলা হয়েছিল ওরা দিদি থাকবেন। ঢোকার পরে উনি যেভাবে আমাদের মিথ্যে কথা বলেছেন, টোটাল মিথ্যে কথা। এখানে হোটেলে চলুন, অমুক জন আসছে, তমুক জন আসছে, তমুক জন আসছে, যাচ্ছি। আপনার এমএল হাউসে আসেন, এখানে এই বিষয়ে আলোচনা হবে, সব জায়গায় দিদি থাকবে, দিদি থাকবে। তা আমার প্রশ্ন, দিদি কোথায়? দিদি যখন আছে, দিদি কই? অভিষেক বন্দ্যোপাধ্যায় কই? আমি তো দিদি ছাড়া কিছু বুঝি না। যেহেতু আমি ফুটবল শিল্পে একজন পিস সাহেব, বাংলার মানুষ আমাকে ভালোবাসে, শুধু আমনাগা নয়, আমরা 97 জেলার পিস সাহেব, আমাকে প্রত্যেকটা জেলার মানুষ আমাকে মানে, ভালোবাসে। ঢুকে উনি যেভাবে বললেন, গেলাম, দিদি থাকবে যখন, আমরা সবাই, দিদি যখন আছে আমরা আছি। তারপরে দেখলাম দিদি নাই, কোনো জায়গায় দিদির কোনো গল্প নাই। আমরা তো ওনাকে চিনি না, আমরা তো দিদিকে চিনি। দিদির পোস্টার বুকে নিয়ে আমডাঙ্গায় ঘুরেছি, দিদিকে দেখে তো আমাকে ভোট দিয়েছেন। আমি দিদির পাশে আগে ছিলাম, এখনো আছি এবং এভরি টাইম থাকবো। অর্থাৎ রাজ্যের অস্থায়ী বিরোধী দলনেতা যে বারবার দাবি করছেন যে তার সঙ্গে অনেকেই রয়েছেন, আজকে কিন্তু একেবারেই তার ভিতরটা মানে অন্দরমহলটা তাদের ফাঁকা হয়ে গিয়েছে। বেশ কিছু দুর্নীতিগ্রস্ত যারা আজকে ওই বালিশপন্থী না হয়ে থাকলে তাদের কার্যত জীবন জেলে পচে পচে কাটবে, সেই ধরনের ব্যক্তি ছাড়া যাদেরকে একটু অল্প ভয়সয় দেখিয়ে নিয়ে আসা হয়েছিল, তারা আজকে সকলেই কিন্তু এই ধরনের মুখোশ খোলার জন্য তৈরি হয়ে রয়েছে। কাশেম সিদ্দিকী তিনি একজন পীরজাদা এবং পীরজাদা হওয়ার জন্য তার মনের মধ্যে নিশ্চয়ই এই কথাটা
গুমড়ে গুমড়ে খাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেভাবে তারা বিরোধিতা করছেন, যেভাবে তারা একেবারে পিঠে ছুরি মারার কাজ করছেন। কারণ এই রাজ্যে যে যত বড়ই নেতা হয়ে থাকুক, যে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেছে, সে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে কখনোই এককভাবে জয়লাভ করার ক্ষমতা রাখেন না। এটা আজকে সকলেই জানেন, ছোট থেকে বড় যারা রাজনীতি করেন সকলেই বুঝতে পারছেন। কাশেম সিদ্দিকীও সেই ঘটনাটা বুঝতে পেরেছেন এবং আস্তে আস্তে তিনি কালীঘাট তৃণমূলের দিকে কিন্তু রওনা হয়ে গিয়ে গতকাল কালীঘাট তৃণমূলে যোগদান করেছেন। এবং আমি আপনাদেরকে আগের এপিসোডে বহুবার বলেছি যে এই মুহূর্তে সংখ্যাটা 33 রয়েছে। যে বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, সেই বিধায়কদের মধ্যে 33 জন এমন বিধায়ক রয়েছেন যারা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসে আসার জন্য যে কোনো মুহূর্তে প্রস্তুত রয়েছেন এবং তারা নিজেদের মধ্যে একটা গ্রুপও তৈরি করে নিয়েছেন, যে কোনো মুহূর্তে তারা কালীঘাট তৃণমূল কংগ্রেসে আসবেন। অন্যদিকে যারা এনসিপিআই নাম নিয়ে ওই লোকসভায় কারসাজি করতে গিয়েছিলেন, তাদের মধ্যে থেকে এমন 7 থেকে 8 জন রয়েছেন যারা কালীঘাট তৃণমূল কংগ্রেসে আসার জন্য প্রস্তুত রয়েছেন। কিন্তু এখানে খেলাটা খেলছে কালীঘাট তৃণমূল। এই সমস্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক যারা বালিশপন্থী হয়ে গিয়েছিলেন, ওই 33 থেকে 34 জন, কিংবা এই এনসিপিআই সাংসদ 7 থেকে 8 জন যারা ফিরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন এত তাড়াতাড়ি তাদেরকে নিয়ে নিতে চাইছেন না। কারণ কালীঘাট তৃণমূলও কিন্তু এখন জল মাপছে। কালীঘাট তৃণমূলও কিন্তু এখন এই যে যারা গদ্দারি করে হঠাৎ করে রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল, সেই সমস্ত মানুষকে একেবারে সারা জীবনের জন্য শিক্ষা দিতে চাইছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূল কিন্তু একটু ধীরে চলনীতিতে চলছে এবং আস্তে আস্তে কালীঘাট তৃণমূলের দিকে এইভাবেই প্রত্যেকটা সপ্তাহে আপনারা দেখবেন একজন একজন করে ফিরছে এবং কালীঘাট তৃণমূল আস্তে আস্তে আবার পুনরায় রাজ্য রাজনীতিতে শক্তিশালী হবে, এটা কিন্তু বলাই যেতে পারে। আর এই কথাটাই কি আঁচ করতে পারছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রদ্ধেয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং ভারতীয় জনতা পার্টি? কেন বলছি আমি আপনাদেরকে, তার কারণ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভের পরে হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তিনি গভর্নমেন্টের মিটিং করছিলেন, ঠিক সেইখান থেকেই নবান্ন থেকে বক্তব্য রাখলেন এমন একটি বিষয় নিয়ে, এমন একটি কথা তিনি বললেন, সেই বক্তব্যটা নিয়ে এখন রাজনীতিতে তুমুল চর্চা হতে শুরু করেছে। এবং অনেকেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন তারা তো বলছেন যে হয়তো শুভেন্দু অধিকারী মহাশয় এই কথার আশঙ্কা প্রকাশ করছেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একেবারে ফিল্ডে নেমে রাজনীতি করেন, বহু ক্ষেত্রে ওই পুরনো দিনের সাক্ষীর মতো আবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতিতে না প্রাসঙ্গিক হয়ে যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য শুভেন্দু অধিকারী মহাশয় এই ধরনের মন্তব্য করলেন। কিন্তু এই মন্তব্যটার মধ্যে একটা বিতর্ক লক্ষ্য করতে পারা যাচ্ছে, কারণ ভারতবর্ষের গণতন্ত্রে কোনো রাজনীতিবিদ হোক কিংবা কোনো মানুষকেই হোক এইভাবে গৃহবন্দী করে রাখার কথা কি কোনোভাবে বলা যায়? এইটাই সব থেকে বড় প্রশ্ন উঠছে। আমি শোনাবো রাজ্যের মাননীয় সম্মানীয় শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী সাহেব তিনি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে। দেখুন। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বক্তব্যটা যদি তিনি বিজেপির মঞ্চ থেকে একজন বিজেপি লিডার হয়েও দিতেন, তবুও এই কথাটাকে জাস্টিফাই করা যেত। কিন্তু একজন মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সকলের অভিভাবক, কি হিন্দু, কি মুসলমান, কি শিখ, কি খ্রিস্টান, কি ছেলে, কি মেয়ে, কি বাচ্চা, কি বুড়ো, কি তৃণমূল, কি কংগ্রেস, কি সিপিএম, কি আইএসএফ, সকলেরই অভিভাবকের মাথায় বসে রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয় শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। আর একজন মুখ্যমন্ত্রী কারোর গণতন্ত্রে হস্তক্ষেপ করতে পারেন কি? যে বক্তব্যটি তিনি দিলেন অ্যাজ এ মুখ্যমন্ত্রী সিটিং চেয়ারে বসে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বললেন আপনি ফেসবুকেই থাকুন বিকেলের পরে, ব্যাস এই কথাটাও পর্যন্ত ঠিক রয়েছে। কিন্তু তার পরের কথাটা, আপনি যাতে আর রাস্তায় না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। কিভাবে এই কথাটাকে কিভাবে জাস্টিফাই করা যেতে পারে একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে? কারণ মুখ্যমন্ত্রী গণতন্ত্রের প্রতীক এবং তিনি সংবিধানের যে গণতান্ত্রিক স্ট্রাকচার রয়েছে সেইটার উপরে ভিত্তি করে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। আর সকলেরই গণতন্ত্রের অধিকার রক্ষা করার কাজও একজন মাননীয় মুখ্যমন্ত্রীর। সেইখানে এই ধরনের গণতন্ত্র হরণ করে নেওয়ার মতো কথা, সেটা কতটা জাস্টিফাই করা যায় এটা আমি বলতে পারবো না। কি হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা একমাত্র উনিই বলতে পারবেন। অনেকে ফেসবুকে বলছেন, অনেকে ইউটিউবে বলছেন যে এটা তো একেবারে সরাসরি হুমকি। আর একজন মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে এইভাবে হুমকি দিতে পারেন অন্য একজন রাজনৈতিক দলের নেতাকে? তৃণমূল কংগ্রেস তো রাজ্যে 15 বছর ক্ষমতায় ছিল। হ্যাঁ, বহু ক্ষেত্রে একাধিক দুর্নীতি হয়েছে, একাধিক কাটমানি তোলার লোকও আমরা দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে কখনো চেয়ারে বসে বলেছেন নাকি কাউকে আমরা বেরোতে দেবো না, কাউকে মিটিং করতে দেবো না, কাউকে মিছিল করতে দেবো না? কি করে মাননীয় শুভেন্দু অধিকারী তৎকালীন বিরোধী দলনেতা ছিলেন রাস্তায় বেরোন এই বিষয়টা আমরা দেখে নেবো না? এটা আমরা দেখিনি। বুদ্ধদেব ভট্টাচার্য একসময়
মুখ্যমন্ত্রী ছিলেন, তারাও তো তৃণমূল কংগ্রেসকে পারমিশন দিয়েছে অনেক কিছু করার জন্য। এই রাজ্য থেকে পেরিয়ে গিয়ে ভিন রাজ্যেও আমরা এই ধরনের উদাহরণ পাইনি যে কোনো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বিরোধী দলের নেত্রীকে বলছেন যে আপনি কিভাবে রাস্তায় বেরোন সেটা আমি দেখে নেবো। এই যে কথাটা, এই কথাটা আমার মনে হয় না রাজ্যের বাসিন্দারা একেবারেই সমর্থন করছেন। হয়তো আবেগের বশে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই কথাটা বেরিয়ে গিয়েছে, এটাও হতে পারে, কিন্তু এমন একটি কথা তিনি মুখ থেকে বার করে দিয়েছেন যেটাতে আজকে বিতর্কের সৃষ্টি হয়ে গিয়েছে, এবং গণতন্ত্রে এই ধরনের বক্তব্য কখনোই সমর্থন করা যায় না। তবে এই বক্তব্যকে না সমর্থন করলেও আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পরের বক্তব্যটা একেবারেই সমর্থন করি। আমি অত্যন্ত একজন দেশভক্ত মানুষ, অত্যন্ত দেশপ্রেমী, এবং আমি দেশপ্রেমী হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্যটি রেখেছেন এই বক্তব্যটিকে আমি সাধুবাদ না জানিয়ে পারলাম না। তিনি বললেন যে আমাদের রাজ্যে যারা দেশ বিরোধী কাজ করবে, যারা আমাদের রাজ্যে দেশ বিরোধী ফেসবুকে পোস্ট করবে, যারা মন্তব্য করবে, যারা কাজ করবে, সকলকে কিন্তু পুলিশ ওয়ারেন্ট এফআইআর ছাড়াই তুলে নিয়ে যেতে পারে এবং 1 বছর আটকে রেখে দিতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল একটি প্রাইভেট চ্যানেল রয়েছে সেই চ্যানেলের সম্মেলনে গিয়েছিলেন এবং সেই সম্মেলনে গিয়ে এমনই বক্তব্য করলেন এবং সেই বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাবো। এবং এই বক্তব্যটি শোনানোর পরে আমি ব্যাপকভাবে আশা পেয়েছি নিজের মনের মধ্যে, কারণ যে দেশ বিরোধী কার্যকলাপ কিছু কিছু ফুটে উঠেছে আমাদের পশ্চিমবঙ্গে, যেভাবে আইন শৃঙ্খলার কিছু কিছু নষ্ট দিক দেখা যাচ্ছে, সেই বিষয়গুলোও এই ভিডিওতে তুলে ধরবো। এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন ব্যবস্থা নেবেন, আমি আশাবাদী তিনি ব্যবস্থা নেবেন। দেখুন, কোনো ওয়ারেন্ট লাগবে না, কোনো এফআইআর লাগবে না। দেশ বিরোধী পোস্ট, দেশ বিরোধী কাজ, দেশ বিরোধী বক্তব্য করলেই ধরবো, 12 মাস আটকে রাখবো। শুনলেন আপনারা, একবারে প্রকাশ্যেই উনি বললেন, কোনো রাগ ঢাক করলেন না। ক্যামেরা রয়েছে এতগুলো, সকলের কাছে আজকে পৌঁছে গিয়েছে এই বক্তব্য যে যারা দেশ বিরোধী কাজকলাপ করবে তাদের কিন্তু রক্ষা নেই। আমি আশাবাদী হয়ে গেছি এই বক্তব্যটা শোনার পরে, কারণ আমি অত্যন্ত দেশভক্ত। আমার কাছে আমার ধর্মের থেকেও, আমার বাংলার থেকেও সব থেকে প্রিয় হচ্ছে আমার ভারত মা। তাই দেশভক্ত হওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনে এতটা আশাবাদী হয়ে গেছি না, যে আমি চিন্তা করছি যে আগামী দিনে এই যে ভিডিওগুলো আমি এরপরে দেখাবো, সেই ভিডিওগুলো দেখতে পাওয়ার পরে রাজ্যের প্রশাসন নিশ্চিতভাবে যারা আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার সঙ্গে এই ধরনের কাজ কারবার করছে, তারা তো সকলেই এক একটা দেশ বিরোধীর সমান হতে চলেছে আগামী দিনে। তাই এদের বিরুদ্ধেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো এই পশ্চিমবঙ্গের 2 কন্টেন্ট ক্রিয়েটার, একজনের নাম প্রতিবাদী টুম্পা আর একজনের নাম হচ্ছে সাহেব মণ্ডল। আমি এনাদেরকে ডাইরেক্ট দেশ বিরোধী বলছি না, কিন্তু ভারতবর্ষের আইন নিয়ে এরা যেভাবে খেলছে তাতে আমাদের সমাজ ব্যবস্থা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন যে যারা এই ধরনের কাজ কারবার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নিশ্চয়ই আশাবাদী হয়তো এদের বিরুদ্ধেও আগামী দিনে ব্যবস্থা নেওয়া হতে পারে। আর এই কথা কেন বলছি আমি আপনাদেরকে, আমার কি কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে এই সমস্ত ছোট ছোট ভাই, ছোট ছোট বোনেদের প্রতি? প্রতিবাদী টুম্পা আমার একেবারে হাঁটুর বয়সী হবে, আমার 37 বছর বয়স, মেয়েটির বয়স হয়তো 25 বছর হবে। তাই আমার একটা ছোট্ট বোনের মতো প্রতিবাদী টুম্পা, তার সঙ্গে তো আমার ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু বাস্তবে তারা কি কাজটা করেছে সেটা দেখুন। গত পরশুদিন রংপুর, বাংলাদেশের রংপুরে 4 জন হিন্দু পরিবারের একসঙ্গে মারা গিয়েছে। একেবারে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে শ্বাসরোধ করে। আর এই ঘটনাটা যখন প্রকাশ পায়, ভারতবর্ষের পশ্চিমবঙ্গেও বেশ কিছু চ্যানেল এটাকে আগুনের গতিতে ছড়ানো শুরু করে। আর আগুনের গতিতে কেন ছড়ানো শুরু করে সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলে দিতে হবে না, যেহেতু বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, আর সেখানে 4 জন হিন্দু একসাথে হিন্দু পরিবারের একেবারে শ্বাসরোধ করে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। তাহলে নিশ্চয়ই এই ঘটনার পেছনে কোনো মুসলিম যুক্ত রয়েছে, এই কথাটা অ্যাজাম্পশন করে নিল পশ্চিমবঙ্গের বেশ কিছু মিডিয়া। আর তাদের দেখা দেখি এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে, অর্থাৎ প্রতিবাদী টুম্পা এবং সাহেব মণ্ডল, এরা দুজনাই কোনো কিছু ঘটনার যে তদন্ত রয়েছে সেগুলোর অপেক্ষা না করে, কোনো বিস্তারিত তথ্য যাচাই না করে একেবারে প্রতিবেদন করে ভাইরাল করে দিল এই ঘটনাটা পশ্চিমবঙ্গে, যাতে পশ্চিমবঙ্গে আমাদের যারা সংখ্যালঘু রয়েছেন মুসলিমরা এই ঘটনার পরে বিপদে পড়ে যেতে পারে, এমনটাই আমি মনে করছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রতিবাদী টুম্পার সেই ভিডিওর কিছুটা অংশ, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি সাহেব মণ্ডলেরও সেই ভিডিওর কিছুটা অংশ। দেখুন। বাংলাদেশে আবারও জেহাদির হাতে হিন্দু নিধন। এর আগে আমরা দীপু দাসের মতন ঘটনা দেখেছিলাম, আবারও দেখলাম। মানে তাদের অপরাধ কি ছিল জানেন? তারা শুধুমাত্র সনাতনী হিন্দু, তাই তাদেরকে আজকে জেহাদিদের হাতে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছে। তারা পরিবারে 4 জন থাকে, মা বাবা এবং তাদের 2 জন সন্তান। মেয়েটা পরে কলেজে, আর ছেলেটা তো একেবারেই ছোট। সেই ছেলেটা কি ভুল করেছিল, সেই মেয়েটা কি ভুল করেছিল, সেই ছোট্ট শিশুটাকেও তারা ছাড়েনি,
সেই ছোট্ট শিশুটাকেও মেরে ফেলেছে, কারণ তার একটাই অপরাধ, সে হচ্ছে সনাতনী হিন্দু। আর দীপু দাসের ঘটনা তো আমরা প্রকাশ্যে একেবারে আগে যে জ্বালিয়ে দিয়েছিল সেটাও দেখেছিলাম। আমি শুধু একটা কথা বলতে চাই, এই যে বাংলার বুকে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়নি, পিচ কামড়ে কান্নাকাটি করছেন না আর বলছেন চোর সরকার আমাদের ভালো ছিল, বুক ঠুকে বলছেন পারলে পরে 3 মাসের মধ্যে চোর সরকারকে আবারও ফিরিয়ে নিয়ে আসবেন, তাদেরকে বলি, আমি জানি সনাতনীরা একটু বেশি আবেগী হয়, যা দেখে সেই নিয়ে আবেগে ভেসে যায়। 3000 টাকার জন্য আজকে এরকম কান্নাকাটি করছেন। যদি বাংলায় পরিবর্তনটা না হতো না, আমার কথাগুলো হয়তো শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এই পরিবর্তনটা না হলে, চোর সরকারটা থাকলে পরে আজকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য রাস্তায় বসে পিচ কামড়ে কান্নাকাটি না, আজকে আপনাদেরকে বিধবা ভাতার লাইনে দাঁড়াতে হতো এবং নিজের স্বামী সন্তানের জন্য চোখের জল ফেলতে হতো। বাংলাদেশের ছোঁয়া অলরেডি আমাদের বাংলায় লেগে গেছিল, তার জন্য মুর্শিদাবাদ আর মালদার মতন ঘটনা ঘটেছে। হরগোবিন্দ দাসকে মনে আছে, চন্দন দাসকে মনে আছে, ভুলে গেলে চলবে না। বাংলায় পরিবর্তন কতটা দরকার ছিল আশা করবো বুঝতে পারছেন। কি দোষ ছিল তাদের? তাদের একটাই দোষ, তা হচ্ছে সনাতনী হিন্দু। দুটো বাচ্চার কথা ভাবুন তো, ওই ছোট্ট ছেলেটার কি অপরাধ ছিল? সে কি ভুল করতে পারে? একটা ওইটুকু শিশুকেও এরা ছাড়িনি, মেরে ফেলেছে। তার একটাই অপরাধ, সেটা হচ্ছে সনাতনী হিন্দু। তারা বাংলাদেশের রংপুরে একই পরিবারের 4 জন হিন্দু মেম্বারকে উপরে পাঠিয়ে দিল। দেখুন, এই মৃত্যুর বিচার চাই আমরা, কেমন আমরা এই মৃত্যুর বিচার চাই। পরিবারের 4টা মানুষকেই মারি ফেলছে, পরিবারের 4টা প্রাণী, তারা 4টা মানুষকেই তারা মারি ফেলছে। ছোট্ট একটা ছেলে, পরিবারের কান্নাটা শুনতে পেলেন? হ্যাঁ, এটা বাংলাদেশের রংপুরের একটা হিন্দু পরিবারের কান্না, যেখানে কিনা এই দেখতে পাচ্ছেন, এই যে 4 জন পরিবারের 4 জনকে একসাথে নৃশংসভাবে করে দিয়েছে বাংলাদেশের জিহাদিরা। तुम्हारे जैसे लोग इस देश के लिए श्राप है। দুজনেরই ক্লিপিংস আমি আপনাদেরকে দেখালাম। এই মুহূর্তে হয়তো তারা ডিলিট করে দিয়েছে, কিন্তু আমাদের কাছে সেভ রয়েছে, আমি আপনাদেরকে দেখালাম। কিন্তু এইখানে কি বুঝলেন? এই ঘটনাটা আপনারা যদি ডাইরেক্ট এদের চ্যানেলে গিয়ে দেখেন, কি মনে হবে যে বাপ রে বাপ, বাংলাদেশে কিভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, আর কারা করছে? একটা পার্টিকুলার সম্প্রদায়, সেখানকার যারা সংখ্যাগুরু মুসলমানরা। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যারা মুসলমান সংখ্যালঘু রয়েছে, এবারে বেশ কিছু মানুষ চিন্তা করবে যে আমরাও এই ঘটনাটার জন্য তাদের এগেনস্টে বদলা নেব, দিয়ে পশ্চিমবঙ্গে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। আর এই যে অশান্ত পরিবেশটা সৃষ্টি করার পেছনে ইন্ধন কারা দিচ্ছে? এই ধরনের সোশ্যাল মিডিয়া, যাদের নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলে থাকে। সমাজের প্রতি এদের মিনিমাম অবদান আপনারা দেখতে পাবেন না। এদের চ্যানেলে গেলে আপনারা কোনো রকম শিক্ষা পাবেন না, আপনারা কোনো রকম কোনো তথ্য পাবেন না, শুধু পাবেন দুটো সম্প্রদায়ের মধ্যে কিভাবে ইনজেকশন দেওয়ার মতো হিংসা ঢোকানোর চেষ্টা চলছে। কিন্তু বাস্তবটা কি? বাস্তবে আদৌ কি বাংলাদেশের রংপুরের যে তদন্ত থেকে উঠে এলো, সেই তদন্তে এই প্রতিবাদী টুম্পা সাহেব মন্ডলরা যে কথাটা বলছে, সেই কথাটা সত্য? না, একেবারেই নয়। আপনারা শুনলে চমকে যাবেন, হয়তো অনেকেই শুনতে পেয়েছেন যে বাংলাদেশে হিন্দু পরিবারের 4 জনকে যেভাবে শ্বাসরোধ করে শেষ করা হয়েছে, তার মধ্যে একটা ছোট্ট ফুটফুটেও বাচ্চা রয়েছে। এই ঘটনাতে জড়িত রয়েছে 2 ভাই। সেই 2 ভাই হিন্দু। আপনাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ছবি, যাদের একজনের নাম হচ্ছে মুগ্ধ দাস, আর একজনের নাম এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নাম লেখা রয়েছে। আর একজনের বয়স 19 বছর, একজনের বয়স 23 বছর। এই দুজনা ছাদের মধ্যে, ওই পরিবারটির ছাদের মধ্যে নেশা করছিল, আর সেই নেশার ঘটনাটা দেখে নিয়েছিল পরিবারের যিনি কর্তা রয়েছেন, অর্থাৎ ওই স্কুল শিক্ষক মাস্টার মশাই। সেই ঘটনা দেখে নেওয়ার জন্য একটা পরিবারকে পুরো শেষ করে দিল এই 2 জন নরপিশাচ। আমাদের মতো চ্যানেল, আমরা দায়িত্ব নিয়ে যে কোনো খবর প্রচার করার আগে সেটাকে 10 বার ভেরিফাই করি, এবং সেইখানে কোনো মানুষের ধর্ম দেখি না। যে ক্রাইম করে তার নামই উল্লেখ করে বলি, কিন্তু তার সঙ্গে কোনো ধর্মের যোগ করি না। মুসলিম হোক কি খ্রিস্টান হোক কি হিন্দু হোক, আমার চ্যানেলে আমি কোনোদিনও পর্যন্ত কারোর ধর্ম নিয়ে তাকে কটূক্তি করি না। যে ক্রাইম করে থাকে সে 1 নম্বরের দুষ্কৃতী, এবং তার আইন মোতাবিক শাস্তি হয়ে থাকবে। কিন্তু এই যে ইনফ্লুয়েন্সারদের চ্যানেল, এখানে পরিষ্কারভাবে কিভাবে ভেরিফিকেশন না করে আমাদের পশ্চিমবঙ্গে যাতে অরাজকতার সৃষ্টি হয় সেই ধরনের ভিডিও প্রকাশ করা হলো, এটা সংবিধান বিরোধী, এটা উস্কানি মন্তব্য। কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এই ধরনেরই পোস্ট যদি অন্য কোনো ব্যক্তি করে থাকতো, তাহলে এখনো পর্যন্ত তাদেরকে টানতে টানতে নিয়ে যাওয়া হতো, এটা বলা যেতে পারে। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে এই বক্তব্যটি গতকাল দিলেন যে দেশের বিরুদ্ধে কোনো রকম পোস্ট বা কোনো রকম কাজ হলে তাদেরকে ছাড়া হবে না, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ঘটনাটা ঘটানোর পেছনে অন্যতম কারিগর সাহেব মন্ডল। আপনারা জানেন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর এই
অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। প্রতিবাদী টুম্পা একাধিক সময় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকেন, কিন্তু তারপরেও এই ধরনের কাজকলাপ তারা করে যাচ্ছে, কিন্তু তাদেরকে বাধা দেওয়ার আজকে কেউ নেই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই বক্তব্যটি রাখার পরে আমি আশাবাদী যে সত্যিই পশ্চিমবঙ্গে সম্প্রীতি বজায় রাখার জন্য যারা দেশ বিরোধী কাজ করবে, যারা সমাজ বিরোধী কাজ করবে, তাদের এগেনস্টে নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে। আসুন এরপরে আইন শৃঙ্খলা অবনতির আরো একটা ঘটনা আপনাদেরকে দেখাই। রাজারহাট নিউ টাউনে আপনাদেরকে নিয়ে যাই এবং রাজারহাট নিউ টাউনের নারায়ণপুর থানা পুলিশ প্রশাসন, আমাদের পশ্চিমবঙ্গের সশস্ত্র বাহিনী, আমাদের সকলের রক্ষাকর্তাই পুলিশ প্রশাসন। তার মানে নিশ্চয়ই পুলিশ প্রশাসন মানেই আমাদের দেশের সঙ্গে যুক্ত রয়েছে তারা। আর এদের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে থাকে তাহলে সেটাও দেশ বিরোধী মন্তব্য, এটাও ধরে নেওয়া যেতে পারে। আর এমনই ভিডিও গতকাল প্রকাশ পাওয়া গেল রাজারহাটের নিউ টাউন থেকে। সেখানকার বিধায়ক পীযূষ কানোরিয়া তিনি প্রকাশ্যে নারায়ণপুর থানার আইসিকে যা তা ভাবে কটূক্তি করলেন, পুলিশদেরকে কার্যত দাঁড়িয়ে অপমান করলেন, এমনকি দালাল পর্যন্ত বললেন। একজন বিধায়ক একটা দেশের একেবারে গণতান্ত্রিক সংস্থা, সরকারি সংস্থা, তাদেরকে যেভাবে অপমান করলেন সেটা দেখলে আপনারা ভাববেন যে সত্যি আইন শৃঙ্খলা কি আস্তে আস্তে অবনতি ঘটে যাচ্ছে। আস্তে আস্তে কি পুলিশ প্রশাসনের হাত থেকে সমস্ত ক্ষমতা বিজেপি এমএলএদের কাছে চলে যাচ্ছে, বিজেপি নেতাদের কাছে চলে যাচ্ছে। কেন এটা হবে? মাননীয় মুখ্যমন্ত্রী তো কিছুদিন আগেই বলেছিলেন একটি মিটিংয়ে যে পশ্চিমবঙ্গের পুলিশকে আর টেবিলের পেছনে লুকাতে হবে না। পার্ক সার্কাসে যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশকে আহত করা হয়েছিল, ঢিল মারা হয়েছিল, সেগুলো আর আমাদের পশ্চিমবঙ্গে হবে না। এই কথা তিনি বলেছিলেন, আমি শোনাবো আপনাদেরকে, দেখুন। পার্ক সার্কাসে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুক, 1 ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিন্ত থাকুন। শুনলেন, এই বক্তব্য নিশ্চয়ই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, তার জন্যই আমাদের কাছে রয়েছে। এবারে আমি আপনাদেরকে দেখাই যে পীযূষ কানোরিয়া নিউ টাউনে এলাকায় গিয়ে সেখানকার নারায়ণপুর থানায় কিভাবে বক্তব্য রেখেছেন এবং আইসি সাহেবকে ফোন করে কিভাবে চমকাচ্ছেন। কার্যত এই দৃশ্য দেখার পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি নিশ্চিতভাবে আইনের শাসন যাতে পশ্চিমবঙ্গে আসে এই বিধায়কের এগেনস্টে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন। দেখুন। কোনো কথা নেই, আইসিকে এখানে ডাকুন। কোন খেলার ডিউটিতে? হ্যাঁ, এইখানে একটা ঘেরাও চলবে, একদম চলবে। আপনি লাঠি চার্জ করুন, দেখি আমি কত হিম্মত আছে। 7 লাখ টাকা ওমর থেকে 3 কোটি টাকা ডাম্পি থেকে তাপস চ্যাটার্জি থেকে আপনার আইসি পয়সা খাচ্ছে। প্রতিদিন দেখে যাচ্ছি, কোনো কথা বলছি না। সিপিএম কে র্যালি নিয়ে আপনি বিজেপি পার্টি অফিসে চাবি ধরিয়ে দিলেন। হিম্মত কি করে আপনাদের? ভালোবাসা এই নমুনা? হ্যাঁ, তাপস চ্যাটার্জি ওখানে 50টা মাইক লাগিয়ে ক্লাবে পূজা করবে আর আমরা পার্টি প্রোগ্রাম করবো, 6টা চং লাগাতে হবে, নাহলে চং দিয়ে লোককে তুলে নিয়ে আসবে। দালালি মারার জায়গা পাচ্ছেন না আপনি? না, ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। আর কি বানিয়ে রেখেছেন পার্টিটাকে? দালালে ভর্তি আপনার নারায়ণপুর থানা তলা। আমি বলছি, কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? হ্যাঁ, দালালি মারার জায়গা হচ্ছে না নারায়ণপুর থানা নাকি? হ্যাঁ, কি ভাবছেন আপনারা নিজেকে? আপনি একবার কল্পনা করুন যে এই যে ব্যক্তিটি, এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম, ইনি যদি বিধায়ক না হয়ে কোনো বিরোধী দলের নেতা হতেন, এতক্ষণ থাকতেন কি? এটা যদি অন্য কোনো সাধারণ মানুষ করে থাকতো, সেও কি পার পেত? না, নিশ্চিতভাবে এতক্ষণ পুলিশ তার জামা প্যান্ট ছিঁড়ে দিত। কিন্তু আজকে বিধায়ক কি আইনের ঊর্ধ্বে? বিধায়ক কি আজকে কোনো রকম পুলিশের যে রুল বুক রয়েছে, সংবিধান রয়েছে, তার ঊর্ধ্বে চলে গিয়ে থাকতে পারে? এইভাবে প্রকাশ্যে ক্যামেরা করে একজন পুলিশের আইসিকে তিরস্কার করা হচ্ছে, আর গোটা পশ্চিমবঙ্গ দেখছে। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলছেন যে পুলিশকে আর কখনো টেবিলের নিচে লুকাতে হবে না, অথচ পুলিশকে এইভাবে তিরস্কার করা হচ্ছে একজন এমএলএ এর দ্বারা। ভারতীয় জনতা পার্টি কি ব্যবস্থা নেবে এই বিষয়ে পশ্চিমবঙ্গের মানুষ নজর গাড়িয়ে রেখেছে। শুধু তাই নয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যেভাবে ধরপাকড় বিরোধীদের ক্ষেত্রে করছেন, সেইভাবেই ধরপাকড় কি এই বিধায়কদের বিরুদ্ধেও হবে? এটাই সাধারণ মানুষ দেখতে চাইছে। যদি এমনটা হয় তাহলে তো আমরা প্রণাম করব মাননীয় শুভেন্দু অধিকারীর চরণে গিয়ে, তার জন্য পুষ্পবর্ষণ করব, তার জন্য ভিডিও করে গোটা ভারতবর্ষে গোলা ফাটাবো। কিন্তু সেটা যদি না হয় তাহলে এটাই বলতে হবে যে এই সরকারও পক্ষপাতিত্ব করছে এবং সেটা ব্যাপকভাবে করছে।
এবার আইন শৃঙ্খলা অবনতির আরো একটা আপনাদেরকে উদাহরণ দেখায়, মালদাতে নিয়ে চলে যায়। মালদায় এক ছুটকু খুটকু বিজেপি নেতা, তিনিও মাইকে ভাষণ দিতে দিতে বাংলার মা বোনেদেরকে একেবারে হুঁশিয়ারি দিলেন যে কোথাও যদি সরকারের বদনাম করা হয়েছে তাহলে কিন্তু তাদের যে কোনো প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এটা কি করা যেতে পারে? একজন বিজেপি নেতা, যে সরকারের সঙ্গে কোনো যোগাযোগ তার নেই, সরকারি আধিকারিকও নয়, তিনি এইভাবে হুঁশিয়ারি দিতে পারেন যে সরকারের যদি কেউ বিরোধিতা করে তার সমস্ত কিছু বন্ধ করে দেওয়া যেতে পারে। এটাও কি আইনের প্রশাসনের অবনতি নয়? আমি দেখাই আপনাদেরকে সেই ভিডিওটা প্রথমে, তারপরে ফিরছি আলোচনায়। দেখুন। আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যাও বন্ধু। নামটা যদি উঠানোর যদি ক্ষমতা আমরা রাখতে পারি, নামটা কেটে দেওয়ারও ক্ষমতা আমরা রাখতে পারি। সরকারের যদি খেয়ে থাকো, সরকারের গুণাগুণ গাইতে হবে। সরকারের সুনাম যদি করতে পারো তাহলে সরকারি সুযোগ সুবিধা পাবা। সরকারি সুযোগ সুবিধা নিব আর সরকারের নামে দুর্নাম করবো, সরকারের নামে মিথ্যা গুজব রটাবো, ওগুলো চলবে না। যারা যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে তারপরও সরকারের নামে বদনাম করছে, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরে সার্ভে লিস্টে নাম উঠিয়েছে তারপরেও সরকারের নামে বদনাম করছে, আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যাও বন্ধু। নামটা যদি উঠানোর যদি ক্ষমতা আমরা রাখতে পারি, নামটা কেটে দেওয়ারও ক্ষমতা আমরা রাখতে পারি। কোন পলিটিক্যাল লিডারের এটা বক্তব্য হতে পারে? যে সুস্থভাবে রাজনীতি করে, যে সুস্থভাবে রাজনীতি বোঝে, তার বক্তব্য কি এটা হতে পারে? তিনি বলছেন সরকারের খাবো, সরকারের গুণগান করবো না। না, সরকারের সাধারণ মানুষ খায় না, আমাদের মতো মানুষের রোজগারের টাকায় সরকার চলে, এইটা বুঝতে হবে। রাজনীতির যারা মধ্যে রয়েছেন তারা জানেন, যারা উচ্চ পর্যায়ে রয়েছেন তারা জানেন যে সরকার মানুষের জন্য চলে, মানুষ সরকারের জন্য চলে না। প্রত্যেকটা মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে যে কোনো মুহূর্তে নড়ানড়ি করতে গেলেও ট্যাক্স দিচ্ছে। সে ইলেকট্রিসিটি বিল হয়ে থাকুক, সে রাস্তায় জলের ট্যাক্স হয়ে থাকুক, কিংবা সে রেস্টুরেন্টে খেতে গেলে জিএসটি হয়ে থাকুক, তবে গিয়ে একটা সরকার চলছে। সেই টাকাটাই সরকার আমাদের উন্নয়ন প্রকল্পে ফিরিয়ে দিচ্ছে। সরকারের কোনো নিজস্ব ইনকাম নেই। আর এইখানে বিজেপি নেতা দুদিনের মধ্যে নেতা হয়ে গিয়ে কার্যত মাইক দিয়ে হুঁশিয়ারি দিয়ে এই ধরনের কথা বলছেন, তাও আবার সাধারণ মানুষকে। যে সরকারের উচিত সাধারণ মানুষকে প্রণাম করা, প্রত্যেকটা দিন সাধারণ মানুষের গুণগান করা, সেই সরকারের লোকজন আজকে এইভাবে প্রকাশ্যে সাধারণ মানুষকে চমকাচমকি করছেন। ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকে অধিকার দিয়ে থাকে সরকারের বিরুদ্ধে যে কোনো ইস্যুতে তারা কথা বলতে পারে, যদি সেটা তারা মনে করে যে এটা আমাদের ফেভারে হচ্ছে না। এই বিষয়ে কেউ কোনোদিনও হুঁশিয়ারি দিতে পারে না, এটা ভারতবর্ষের সংবিধান এখনো পর্যন্ত বলছে না। আর যে দেশের সংবিধানগুলো এগুলো বলে যে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, সেই দেশটা নর্থ কোরিয়ার মতো চলে, সেই দেশটা চায়নার মতো চলে, সেই দেশটা রাশিয়ার মতো চলে, একনায়কতন্ত্র চলে সেখানে। বিগত দিনে সেখানে কোনো গণতন্ত্রের চিহ্ন নেই, মানুষের নিঃশ্বাস নেওয়া সেখানে কার্যত একটা পাপের সমান হয়ে গিয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই বক্তব্য রাখলেন যে পুলিশ, আইনের প্রশাসন এবং দেশের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আমি আশাবাদী এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছালে এই প্রত্যেকটা বিষয়ে নিশ্চিতভাবেই প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেবে। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।